গভর্নমেন্ট অফিসিয়ালস বা এমএনসিস বা ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট এরকম সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি অফ কোম্পানিজ এবং তাদের এমপ্লয়ি ছাড়া এর বাইরে রিটায়ারমেন্ট প্ল্যান বলে কি কিছু আমরা কাজ করছি? সঞ্চয়ের যে মানসিকতা, সঞ্চয়ের ক্ষেত্রে টাইম এবং টেনর দুইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কত আগে শুরু করছেন এবং কত দীর্ঘমেয়াদী করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্শ্ববর্তী দেশটার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে পার্সেন্টেজ, আমাদের পার্সেন্টেজ কিন্তু তার চেয়ে প্রায় 1/3। আমাদের এখন পর্যন্ত মোর দেন 70% মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অন্তর্ভুক্ত না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে মানুষের যতটুকু আস্থা রয়েছে, স্টিল বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এত ডিজাস্টারের পরেও আমি বলবো কম্পারেটিভলি কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতি এখনো মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। আমি যখন খরচ করতে যাব বা আমি শুড আই প্রেফার ক্রেডিট কার্ড অর যে আমার পার্সোনাল লোন নেওয়ার চেষ্টা করা উচিত? শর্ট টেনারের জন্য ক্রেডিট কার্ড ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, কিন্তু যদি আপনি এটা 1 বছরের জন্য করেন, 2 বছরের জন্য করেন, 3 বছরের জন্য করেন, ইন দ্যাট কেস কিন্তু পার্সোনাল লোনটা আইডিয়াল প্রোডাক্ট। ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমরা দেশের শেয়ার বাজার, সামষ্টিক অর্থনীতি এসব নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো আমাদের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে, যেখানে কিনা আমরা সঞ্চয় থেকে যেখানেই যদি আমরা ব্যাংকে টাকা রাখছি, মূল্যস্ফীতি আর সেই যে এফডিআর এর সুদ বা মুনাফা যেটি বলি, কিন্তু কাছাকাছি আমাদের সম্পদ বাড়ছে না, অনেক সময় কমেও যাচ্ছে। বাস্তবতা এটি। আজকে আমার আমন্ত্রিত অতিথি একজন রিটেল ডিস্ট্রিবিউশন ব্যাংকিং এক্সপার্ট। লেটস ওয়েলকাম মোহাম্মদ রাশেদ আক্তার, হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশন, এসবিএসই ব্যাংক। আসলে কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয় যে রিটার্ন ব্যাংক থেকে পাচ্ছে, আমরা অন্য যার টাকা খারাপ ব্যাংকগুলোতে আটকে গেছে তাদের কথা বাদ দিয়ে দিলাম, ভালো ব্যাংকগুলোতেও যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে আর ইনফ্লেশন সব মিলিয়ে কিন্তু যে নেট আমরা যদি বলি অ্যাসেট গ্রোথ হচ্ছে না। তো আপনি আপনার দীর্ঘদিনের রিসার্চ এগুলো আপনি আজকে আমাদের বলবেন যে আসলে কিভাবে সেভ করলে যে ইনফ্লেশনকে বিট দিয়ে যে একটা ফিউচারের জন্য আমাদের একটা ওয়েলথ বেস হবে। বাবু ভাই, প্রথমত আমি দীর্ঘদিন রিটেল ব্যাংকিংয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে, ব্রাঞ্চ ব্যাংকিংয়ে কাজ করেছি। সো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে মানুষ কিন্তু তার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কেমন হবে এই বিষয়ে আমাদের একাডেমিক স্টাডির যেমন আরও অপরচুনিটি রয়েছে, পার্সোনাল অ্যাওয়ারনেসেরও কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে আরও বেশি এইটা সম্পর্কে স্টাডি করার এবং জানার। যেমন আমরা কি বলি যে ব্যাংকে গেলে চক্রবৃদ্ধি হারে সুদ হয়, তাই না? আমরা এরকম একটা কিন্তু প্রচলিত ধারণা থাকে ব্যাংকের। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্যাংক কিন্তু চক্রবৃদ্ধি হারে আপনাকে রিটার্নও দেয়। তো আমরা জাস্ট আপনাকে আমি বোঝার জন্য বলি, ধরেন কোনো একজন মানুষ যদি 1,000 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করে এবং 10% হারে যদি তাকে মুনাফা দেয় ব্যাংক, কম্পাউন্ডিং নেচারে, এটাকে যেটা আমরা ডিপিএস নামে খুব পপুলার, এবং এই সঞ্চয়টা যদি সে 40 বছর মেয়াদি করতে থাকে, তাহলে এটা রিটার্ন কত হতে পারে? আপনি যদি এআইকে জিজ্ঞেস করেন, দ্য অ্যান্সার উইল বি 63 লাখ প্লাস। এটা যদি 11% হয়, দ্য টোটাল রিটার্ন উইল বি 68 লাখ প্লাস। সো এই যে সঞ্চয় করে যে ব্যাংক থেকেও আমি কম্পাউন্ডিংয়ে ইন্টারেস্ট পেতে পারি এবং এই ছোট সঞ্চয় যে একটা বড় রিটার্নে আপনাকে কনভার্ট করতে পারে, এই অ্যাওয়ারনেস আমাদের কতজনের আছে? বা এখানে কোশ্চেন আসতে পারে যে ব্যাংক কি তাহলে 40 ইয়ার্সের জন্য আপনাকে সঞ্চয় অফার করবে? অ্যান্সার ইজ নো। ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু আপনাকে 20 ইয়ার্সের জন্য অফার করবে, ম্যাক্সিমাম, হায়েস্ট। বাংলাদেশের ব্যাংকগুলো এর চেয়ে বেশি করে বলে আমার জানা নেই। সো ট্রেজারি বন্ডগুলো এখন যে আমাদের 20 বছর মেয়াদি। জি, তো মানে ব্যাংকগুলো এবং আপনি যে স্কিমগুলোর কথা বলছেন সেটা ট্রেজারি বিল বন্ড সব কিছু, কোনো কিছু কিন্তু 20 ইয়ার্সের বেশি অফার করা হয় না, বা সঞ্চয়পত্র 5 ইয়ার্স 3 ইয়ার্স এইরকম কিন্তু অফার করা হয়। কিন্তু তাহলে মানুষ কিভাবে ব্যাংক থেকে সর্বোচ্চ মুনাফাটা আর্ন করতে হবে, পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিন্তু আমরা সেই কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা মানুষের 50-30-20 একটা রেশিও বলেছি। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা কনসেপ্ট পেপার তৈরি করেছি, যেখানে আমরা
একজন মানুষের আইডিয়াল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের স্ট্রাকচারটা কী হওয়া উচিত সেই জায়গাগুলো বলার চেষ্টা করেছি। আপনি যেমন মূল্যস্ফীতি ভেঙে বলেন জি। যে 50-30-20 যেমন 50-30-20 রেশিওটা, যেমন একটা মানুষ ধরেন একটা মানুষের ইনকাম সাপোজ 1 লাখ টাকা, আমি জাস্ট বোঝার সুবিধার্থে, অথবা 10,000 টাকা। তো 50-30-20 রেশিও বলছে যে আমি যা কিছু ইনকাম করি তার 50%-এর ভিতরে আমাকে মৌলিক চাহিদাগুলো পূরণ করাটা আমাদের জন্য সবচেয়ে সচেতন একটা প্রুডেন্ট একটা স্টেপ হবে। 30% ফর ইউর ডিজায়ার অ্যান্ড উইশ, আপনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে সেটা 30%, বাকি 20% কিন্তু আপনাকে সঞ্চয় করতে হবে এবং বিনিয়োগ করতে হবে। এইটা কিন্তু এই আইডিয়াল মডেল যদি কেউ তার ক্যারিয়ারের শুরু থেকে শুরু করে তাহলে কিন্তু আফটার রিটায়ারমেন্টে যে সে একটা বড় একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে সে তার অবসরকালীন জীবন কাটাতে পারবে। সো এই কনসেপ্টগুলো আছে। পাশাপাশি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে আমরা কথা বলেছি, যে একজন মানুষ তার এখন যে ইনকাম, সে যখন ইনকাম করছে তার এক্সপেন্স যেটা রয়েছে আফটার 40 ইয়ার্স বা আফটার 30 ইয়ার্স, যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন বা আমি রিটায়ারমেন্টে যাব, সেই সময় ইনকামটা যখন নীল হবে আমার এক্সপেন্স তো নীল হবে না। ইন সাম এক্সটেন্ট ডিউ টু ইনফ্লেশন এবং আমার মেডিকেল এক্সপেন্সটা তখন বাড়বে, তখন কিন্তু আমার খরচটা বাড়বে। কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন, গভর্নমেন্ট অফিসিয়ালস বা এমএনসিস বা ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট এরকম সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি অফ কোম্পানিজ এবং তাদের এমপ্লয়ি ছাড়া এর বাইরে রিটায়ারমেন্ট প্ল্যান বলে কি কিছু আমরা কাজ করছি না। ইনফ্যাক্ট যে ইউনিভার্সাল যে পেনশন স্কিম, জি, সেটিতেও আসলে কজন যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা খুব একটা সচেতন স্টেপ আমি বলবো। এটাতে যদিও একটা শুরুর দিকে একটু মানুষের শেকি অ্যাপ্রোচ ছিল, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এটা নিয়ে স্টাডি করে দেখেছি যে এটা কিন্তু একটা ভালো স্কিম হতে পারে মানুষের জন্য। এর বাইরেও কিন্তু বিভিন্ন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও আপনাকে এই ধরনের রিটায়ারমেন্ট স্কিম অফার করে। সো ওইটা কিন্তু আমাদের প্ল্যানিংয়ে কত পার্সেন্ট লোক সেটার সাথে সংযুক্ত, কিন্তু এটা তো আমাদের প্ল্যানে আসলে থাকতে হবে। কারণ রিটায়ারমেন্টের পর আমার এক্সপেন্সটা কিন্তু কখনোই নিউট্রাল হবে না। এক্সপেন্সটা সাম এক্সটেন্ট এটা বাড়বে, কিন্তু ইনকামটা যে একদিন নিউট্রাল হবে দ্যাটস ফর শিওর। সো ওইটা উই মাস্ট হ্যাভ এ প্ল্যান। এটা প্ল্যানিংয়ের ভিতরে না আনলে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা স্ট্রাগল করতে হবে শেষ রিটায়ারমেন্টের পরে। আপনি বলছিলেন যে 1,000 টাকা করে 40 বছর যদি আমি সেভ করি, 11% যদি রিটার্ন হয়, এটা 67 লাখ অ্যারাউন্ড জি টাকা হবে। জি, দ্যাট শুড বি আ গুড অ্যামাউন্ট। তো এখন হচ্ছে যে যেমন আমি কয়েক হাজার টাকাই হয়তো সেভ করতে পারি, কিন্তু ব্যাংক তো আসলে 20 বছরের বেশি আমার কাছ থেকে নেবে না। জি, তো আসলে এই যে পরের যে আপনার কম্পাউন্ডিং, সেটা আসলে কিভাবে আমি এনশিওর করব? ওয়েল, এটা কিন্তু বিভিন্নভাবে আমরা যেতে পারি। ধরেন আপনি ক্যারিয়ারের শুরু থেকে আপনি একটা 20 ইয়ার্সের প্ল্যান করলেন যে আমি 20 ইয়ার্সে 1,000 করে আমি সেভ করবো, জাস্ট একটা আমি মিনিমাম অ্যামাউন্ট বলছি। এটা যার যার ইনকাম অনুযায়ী ওই 50-30-20 রেশিও ওয়াইজ এটা আরও বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। তো এর বাইরে যখন আমি ধরেন 20 বছরও যদি কেউ করে, আমার মনে হয় এটা ইট উইল বি 7,63,000 টাকা অ্যাপ্রক্স 10% রেশিওতে। তো এই টাকাটা কিন্তু আমরা আবার ডাবল স্কিমের করতে পারি, কেউ ট্রিপল বেনিফিট স্কিম দিচ্ছে, অথবা কম্পাউন্ডিং নেচারে চক্রবৃদ্ধি হারে 3 মাসের মুনাফা অটো রিনিউয়াল মোডে যদি আমরা ইনভেস্টমেন্টগুলো করি, তাহলেও কিন্তু এটা আমাদেরকে একটা ভালো রিটার্নের দিকে নিয়ে যাবে। তো আমরা কিন্তু এই নলেজগুলো, এই অ্যাওয়ারনেসগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু সঞ্চয়ের যে মানসিকতা, সঞ্চয়ের ক্ষেত্রে টাইম এবং টেনর দুইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কত আগে শুরু করছেন এবং কত দীর্ঘমেয়াদী করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি ক্যারিয়ার যখন শুরু করি, সেটা আমি বিজনেস এন্টারপ্রেনার হই বা আমি একজন চাকরিজীবী হই, আমি যদি একদম ক্যারিয়ারের শুরুতেই সঞ্চয় মাথায় রাখি, আমি যদি ইমার্জেন্সি ফান্ড, যেমন ইমার্জেন্সি ফান্ড আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা কথা বলি, যে কোনো মানুষের, সে একজন চাকরিজীবী হোক বা একজন বিজনেসম্যান হোক, তাকে কিন্তু তার ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে। ইমার্জেন্সি ফান্ডটা আমরা কি বলি, যে আমাদের যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে কনসেপ্ট পেপার আমরা তৈরি করার চেষ্টা করছি, সেখানে কিন্তু আমরা বলেছি যে আপনার যে বেসিক যে রিকোয়ারমেন্ট 50%, সেইটার মিনিমাম 3 গুণ থেকে 6 গুণ ম্যাক্সিমাম আমরা যদি 12 টাইমস রাখতে পারি, সেটা কিন্তু একটা ইমার্জেন্সি ফান্ড সবারই রাখা উচিত।
কারণ আপনি অসুস্থ হতে পারেন, আপনি ডিসেবল হতে পারেন, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন, জবলেস হতে পারেন। আপনি জবলেস হতে পারেন, আপনি যদি এন্টারপ্রেনার হন আপনি কিন্তু ব্যবসায় লস হতে পারে, অ্যাক্সিডেন্টাল কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। সো এইটা ম্যানেজমেন্টের জন্য অ্যাটলিস্ট যদি আপনি মিনিমাম কোনো ইনকাম না থাকলেও যদি আপনি 3 মাস ব্যবসাটাকে রান করতে পারেন, 3 মাস আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন, এটা কিন্তু একটা হেলদি পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্ট্রাকচার তৈরি হবে। আর এটা যদি 6 মাস থেকে 12 মান্থ করা যায়, এটা কিন্তু মোর সিকিউর একটা পজিশনে আপনাকে নিয়ে যাবে। সো এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের অ্যাওয়ারনেস তৈরি করার যথেষ্ট সুযোগ রয়েছে। প্যাসিভ ইনকাম নিয়ে আপনি কথা বলেন। তো এখন আসলে প্যাসিভ ইনকাম আমরা ওয়েস্টে তাদের লেকচারগুলোতে যা শুনি যে আপনার অ্যাসেট ক্রিয়েট করতে হবে, সেই অ্যাসেট আপনাকে আপনি ঘুমিয়ে থাকার সময় আপনাকে ইনকাম দেবে। জি, আদার দেন দিস আর কোনো প্যাসিভ ইনকামের রাস্তা আছে কিনা? ওয়েল, প্যাসিভ ইনকাম আমি যদি ইনফ্যাক্ট মানে যে আমাদের দেশে প্রপার্টি কেনা, রিটায়ারমেন্টের সময়ও আসলে কত % মানুষ প্রপার্টি কিনতে পারে অ্যাটলিস্ট আরবান এরিয়াতে। জি, এটাও কিন্তু ফ্রাস্ট্রেটিং সিনারিও আই উড সে। হ্যাঁ বাবু ভাই, আপনি যথার্থ বলেছেন। প্যাসিভ ইনকামের রাস্তাগুলো কিন্তু আমরা, যেহেতু আমি ব্যাংকার, আমি ব্যাংকিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। আপনি ধরেন আপনি একটা ছোট একটা ভেহিকেল কিনছেন আপনার ক্যাপাসিটির ভিতরে, সেটাকে আপনি এখন তো উবারের যুগ চলে আসছে, আপনি ভাড়াতে ইনভেস্ট করছেন, আপনি কিন্তু ওয়ান টাইম ইনভেস্ট করছেন, আপনি হয়তো নিজে ওইটাকে আর সময় দিচ্ছেন না, ওইটার ম্যানেজমেন্টও আপনাকে তেমন কিছু করতে হচ্ছে না। আপনি একটা যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পর একটা ফ্ল্যাট কিনতে পারেন, সেটা কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী একটা প্যাসিভ ইনকাম দিয়ে যাবে পরোক্ষভাবে, তাই না? আরও কিন্তু অনেক ধরনের আপনি যে কন্টেন্ট তৈরি করছি আমরা, এই কন্টেন্টগুলো কিন্তু আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্টে করছি, কিছু সময়ের জন্য করছি, কিন্তু যতদিন থাকবে ভিউ হবে, এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট হবে। তো সবারই বোধহয় প্রত্যক্ষ ইনকামের পাশাপাশি পরোক্ষ ইনকাম নিয়ে কিন্তু আমাদের একটা সেকেন্ড অপশনগুলো চিন্তা করার সুযোগ রয়েছে। আমি যে ফ্ল্যাট অর বাড়ি করতে না পারলেও প্যাসিভ ইনকামের অনেক এর বাইরেও কিন্তু অনেক রাস্তা আছে। আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, আপনি ব্যাংকে যে আপনি ধরেন আপনি 3 বছরে একটা সঞ্চয় করলেন, মান্থলি রিটার্ন নিচ্ছেন, আপনি কিন্তু টাকাটা একবার ব্যাংকে দিয়ে এসেছেন এবং মান্থলি এটা রিটার্ন পাচ্ছেন। একটা পরোক্ষ ইনকাম কিন্তু আপনার মান্থলি ইনকামের সাথে যুক্ত হচ্ছে। সো এরকম অনেকগুলো কিন্তু অপশন থাকতে পারে, যে যার এন্ড থেকে যদি চিন্তা করে, এরকম প্যাসিভ ইনকামের অনেকগুলো ওয়ে আউট কিন্তু করা সম্ভব। আপনি আপনার দীর্ঘ ক্যারিয়ারে আমাদের দেশের মানুষ যে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কতটা সচেতন কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা আমাদের পিয়ার ইকোনমিজ? ওয়েল, ভাবে সুন্দর কোশ্চেন করেছেন। আমি যদি পার্শ্ববর্তী দেশটার সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু সেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে পার্সেন্টেজ, আমাদের পার্সেন্টেজ কিন্তু তার চেয়ে প্রায় 1/3। আমাদের এখন পর্যন্ত মোর দেন 70% মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অন্তর্ভুক্ত না। সো এই রেশিওটা কিন্তু আপনি ব্যাংকের পরিসংখ্যান বলছেন? জি, ওভারঅল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে কনসেপ্ট পেপার বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি, ব্যাংকে যদি আমরা একটা অ্যাকাউন্ট থাকে, আমরা ধরছি যে সে ফাইন্যান্সিয়ালি লিটারেট, সে আর্থিকভাবে শিক্ষিত। আমরা যেমন সিগনেচার, স্বাক্ষর দিতে পারলে একসময় বলতাম শিক্ষিত, না? মানে সে আর কিছু না বলে সাক্ষরতার হার নিয়ে আমরা কথা বলেছি। তো একজন মানুষ যখন ফাইন্যান্সিয়াল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে সে আর্থিকভাবে শিক্ষিত। তো এই পার্সেন্টেজটা কিন্তু ইজ লেস দেন 30% বাংলাদেশে। তো বোঝাই যাচ্ছে যে এখনো কত ব্যাপক জনগোষ্ঠীকে আমরা আর্থিক অন্তর্ভুক্তির ভিতর আনার অপরচুনিটি রয়েছে আমাদের দেশে। এবং এটা ইন্ডিভিজুয়ালের আর্থিক স্বচ্ছতার জন্য এবং সচ্ছলতার জন্য যেমন প্রয়োজন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও কিন্তু এই অ্যাওয়ারনেসটা ভেরি ক্রুশিয়াল। বিমার কথা বলা হয় যে কত % মানুষের আসলে তার একটা ইন্স্যুরেন্স পলিসি আছে? আপনি কম্পেয়ার টু ইন্ডিয়া, দিস ইজ আমাদের, আমি যদি ভুল না করি, আমাদের পার্সেন্টেজ বোধহয় আমাদের জিডিপির বোধহয় পেনিট্রেশন 0.something4 বোধহয় সামথিং পার্সেন্টেজ টু জিডিপি। যেখানে আবার যে আমরা যে পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, এটাও বোধহয় 5% আশেপাশে বোধহয় যারা লাইফ, খুবই কম। যেখানে আমার বোধহয়, আমি যদি ভুল না করি, ইন্ডিয়াতে বোধহয় এটা 4% to 7%। সো শ্রীলঙ্কার বা নেপালের সিনারিও কিন্তু অনেক বেটার আমাদের চেয়ে। সো বাংলাদেশে যদি একটা নতুন কনসেপ্ট এখন এসেছে, ব্যাংক অ্যাসুরেন্স। ব্যাংক অ্যাসুরেন্স, আপনি ব্যাংক অ্যাসুরেন্সও লিখ দিয়েছেন মিডল্যান্ড ব্যাংকে।
আমি আমার প্রিভিয়াস ব্যাংকে আমি চিফ ব্যাংক অ্যাসুরেন্স অফিসার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে এবং রিটেল ডিস্ট্রিবিউশন হেড হিসেবে আমি কাজ করেছি। সো ব্যাংক অ্যাসুরেন্স কিন্তু বাংলাদেশের নতুন একটা কনসেপ্ট, যদিও ইউরোপে কিন্তু এটা অনেক পপুলার, মিডল ইস্টে এবং আমাদের নেইবার কান্ট্রিগুলোতে পপুলার। সো এখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে মানুষের যতটুকু আস্থা রয়েছে, স্টিল বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এত ডিজাস্টারের পরেও আমি বলবো কম্পারেটিভলি কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতি এখনও মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। সো ভালো ব্যাংকগুলোই কিন্তু এই লাইসেন্সটা পাচ্ছে। এই লাইসেন্সগুলোতেও কিন্তু সবার জন্য ওপেন করেনি বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের পরেও আবার আইডিআরএ থেকে একটা লাইসেন্স আপনাকে অনুমোদন নিতে হচ্ছে। সো ব্যাংক যখন মানুষকে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, মানুষের জন্য কিন্তু দুটো সুবিধা হচ্ছে। একটা হচ্ছে সে একই প্ল্যাটফর্ম থেকে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সুবিধা পাচ্ছে। সেকেন্ডলি সে কিন্তু তার পেমেন্ট সিস্টেমটাও অটোমেশন হয়ে যাচ্ছে, যেহেতু অ্যাকাউন্ট থেকেই এটা অটোমেটিক ডেবিট হয়ে চলে যাচ্ছে। তাকে কিন্তু ওই যে মানে কোনো ডিউ হয়ে যাচ্ছে, ওভার ডিউ হচ্ছে এরকম, বা পলিসি ল্যাপসেস হচ্ছে, এই ধরনের ঝুঁকি কিন্তু আর থাকছে না। ব্যাংকের সেবা আমরা যদি বলি যে একদিকে আপনি আমার কাছ থেকে আপনি আমার সেভিংস নেবেন, জি, আবার আমার যখন টাকা দরকার হচ্ছে আইদার ক্রেডিট কার্ড, আপনার যে পার্সোনাল লোন, এই ফর্মে আমি আপনার কাছ থেকে পাচ্ছি। জি, মাঝখানে হয়তো বড়টা সবসময় আই মিন ইউ আর দ্য উইনার, যে আপনার কিছু খরচ আছে। তো আমি যখন খরচ করতে যাব, বা আমি শুড আই প্রেফার ক্রেডিট কার্ড অর যে আমার পার্সোনাল লোন নেওয়ার চেষ্টা করা উচিত? ভাই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আপনি করেছেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ব্যাংকের ফেভারে থাকছে সবসময়। আপনি একটা কথা বলেছেন, ব্যাংক কিন্তু কি করে, ব্যাংক তো জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, এবং এটা কিন্তু ফান্ডামেন্টাল। সো এটা তো আমাকে করতেই হয়, ব্যাংকে করতেই হবে। বাট আপনি যে পরবর্তী যে কোশ্চেনটা করেছেন যে আমি খরচ করতে গেলে কি আমি লোন নেব না ক্রেডিট কার্ড নেব, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বিকজ অফ আপনি আসলে কি পারপাসে টাকাটা খরচ করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করা উচিত যে আপনি এটা ক্রেডিট কার্ডে নেবেন নাকি আপনি লোন নেবেন। ধরেন যে আপনি একটা 3 বছরের জন্য একটা কিছু টাকাটা নিতে আপনার প্রয়োজন, 3 বছরের ভিতরে টাকাটা আপনি রিপে করবেন ছোট ছোট করে, তাই না? মানে আপনাকে কন্টিনিউ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি ক্রেডিট কার্ড আইডিয়াল প্রোডাক্ট, আইডিয়াল ন্যাচার অফ লোন? আমার তো মনে হয় যে সেক্ষেত্রে আপনাকে যদি একটা পার্সোনাল লোন নেন, ইনস্টলমেন্ট রেটে যদি মাসে মাসে দিয়ে দেন, এখানে কিন্তু রেট হবে হয়তো এই মুহূর্তে মার্কেটের হাইয়েস্ট রেট আমার মনে হয় যে 14-এর বেশি হবে না, কোনো কোনো ব্যাংক আপনাকে 9-এও অফার করবে। সো রেট উইল বি 9 to 14। ইন কেস অফ ক্রেডিট কার্ড এটা কিন্তু রেট উইল বি হাইয়েস্ট কিন্তু 25% পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে, আরও লেট পেমেন্ট সহ আরও জিনিসটা কিন্তু অনেক বেশি হতে পারে। সো এখন কোনটাতে আপনি দেবেন? আপনি কি 9, 10 বা 14% ইন্টারেস্ট রেট দিবেন 2 বছর মেয়াদি, নাকি 20 to 25%-এ? নিশ্চয়ই আপনি কমেরটা দিবেন। সো আমাদের কিন্তু এই জায়গার অ্যাওয়ারনেসগুলো খুব ইম্পর্টেন্ট। যে আমি যদি জাস্ট এই মুহূর্তে দরকার আমি হয়তো স্যালারি পেয়ে দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড আইডিয়াল প্রোডাক্ট। কারণ আপনি 45 ডেজ একটা অ্যাভারেজে ফ্রি টেনর পাচ্ছেন, এর ভিতরে হয়তো হায়েস্ট এই 45 ডেজের ভিতর দিলে মিনিমাম 15 ডেজ থেকে 45 ডেজের একটা 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 ওয়েবার পিরিয়ড আছে, যে সময়ের ভিতরে কিন্তু টাকাটা রিটার্ন দিলে আপনাকে ইন্টারেস্ট দিতে হয় না। সো এই শর্ট টেনরের জন্য ক্রেডিট কার্ড ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। কিন্তু যদি আপনি এটা 1 বছরের জন্য করেন, 2 বছরের জন্য করেন, 3 বছরের জন্য করেন, ইন দ্যাট কেস কিন্তু পার্সোনাল লোনটা আইডিয়াল প্রোডাক্ট। ওকে, আর্থিক ডিসিপ্লিন, জি, যেটি আসলে উচ্চশিক্ষিত, হ্যাঁ, ভালো ইনকাম করছে, আমরা নিজেদের কথাও যদি বলি যে আর্থিক ডিসিপ্লিন আসলে আমরা খুব একটা ইম্পোজ করতে পারি না। জি, আই থিঙ্ক যে এটা বাংলাদেশে এই সমস্যা আরো প্রকট, যে খরচের হার বেশি থাকে, প্রবণতা বেশি থাকে। একটা যে গোছানো পার্সোনাল ফাইন্যান্সিয়াল লাইফ এনশিওর করতে হলে জি, যে আমাদের কি কি করা উচিত? বাবু ভাই, মানে আমাদের হয়েছে কি, আমরা কিন্তু বাঙালিরা, আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত, আমরা খরচ করতে খুব পছন্দ করি। আমাদের কিন্তু পারচেজ বিহেভিয়ারটা বেশ পজিটিভ। আমরা যে কোনো সময় ক্রেডিট কার্ড পাস করে দেই। আমরা কিন্তু খুব একটা অনেক চিন্তা ভাবনা করে যে এরকম করি তা না। তো আপনার আইডিয়াল সিনারিও যেটা আমি প্রিভিয়াসলিও বললাম যে 50% যে আপনার শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এডুকেশন,
মৌলিক চাহিদা, এই জিনিসগুলো কিন্তু আপনার ইনকামের 50%-এর ভিতরে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। যদি আপনি না পারেন, সেটার জন্য আমি আবার পরে আসি। বাকি আপনার আজকে মনে হলো বাবু ভাই যে আপনি রাশেদ ভাইয়ের বাবু ভাই একটু কফি খাবো, এটা তো আমার ডিজায়ার অ্যান্ড উইশ, এটা ছাড়া তো আমি বাঁচবো না। আমাকে তো আমার ইচ্ছাও পূরণ করতে হবে। বা মনে হলো যে আমি একটা মুভি দেখতে যাব, বা কলিগরা বা ফ্রেন্ডরা মিলে একটা জায়গায় আড্ডা দেবো, বা একটা ট্যুরে যাব, ফ্যামিলি সহ একটা ট্যুরে যাব। তো এই ডিজায়ার এবং উইশগুলো কিন্তু 30%-এর ভিতরে, মানে 1 লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে 30%-এর ভিতর ডিজায়ার উইশটা মেনটেন করতে হবে। বাকি 20% কিন্তু আপনাকে সঞ্চয়ে যেতে হবে এবং বিনিয়োগে যেতে হবে। এটা কিন্তু একটা আইডিয়াল স্ট্রাকচার আমরা বলছি। এখন কোশ্চেন আসতে পারে যে 50%-এ তো আমি আমার মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না। ইন দ্যাট কেস আপনি কিন্তু ডিজায়ার এবং উইশ, যেটাকে আমরা বলছি ঐচ্ছিক চাহিদা, এটাকে কিন্তু কমাতে হবে। নট যে কিন্তু ইনভেস্টমেন্ট এন্ড সেভিং। কিন্তু আপনি 20% হাত দিবেন না, বরং আমি বলবো 20% আগে সেভ করে ফেলেন। স্যালারি ডেটেই আপনি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখেন ব্যাংকে যে আমার স্যালারি যেদিন আসবে সেই দিনই আমার স্যালারি থেকে 10% টাকা আমার দীর্ঘমেয়াদী যে সঞ্চয়, এটা ডিপিএস নামে অধিকাংশ ব্যাংকে পরিচিত, অথবা স্কিম ডিপোজিট নামেও পরিচিত, সেই জায়গায় কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। বাকি টাকাটাও আপনি ইন্স্যুরেন্স কাভারেজ থাকা উচিত। একজন আইডিয়াল যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে চায় তাকে কিন্তু একটা সেফটি নেটে থাকতে হবে। ইন্স্যুরেন্সে যাওয়া উচিত 5%, আমরা মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আরও 5% যাওয়া উচিত হচ্ছে বিনিয়োগে। তো বিনিয়োগটা যদি প্রথমে আমরা নাও বুঝি, যারা একদম ক্যারিয়ারে শুরু করছে, সে যদি সঞ্চয়টা এবং ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করে, বিনিয়োগটাতে কিন্তু সঞ্চয় হওয়ার পরে যেও আরও বিনিয়োগের অপরচুনিটিসগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু 20%টা আগে করে, তারপর আপনার মৌলিক চাহিদা, তারপর যেটুকু থাকবে সেটুকু কিন্তু আমার ডিজায়ার এবং উইশে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে এটা হবে সবচেয়ে আইডিয়াল সিনারিও। কারো যদি 50%-এ ম্যানেজ না হয়, সে হয়তো 60%-এ মৌলিক চাহিদা পূরণ করবে, অথবা 70%-এ। সেক্ষেত্রে কিন্তু ডিজায়ার এবং উইশটা কমে আসবে গ্র্যাজুয়ালি। কিন্তু আপনি এই যে 20%-এ উইল বি রিমেইন সেম। আপনি ওই যে ফাইন্যান্সিয়াল ডায়েরির কথা বলেন সবসময়, জি, কেন এই ডায়েরিটি মেনটেন করতে হবে, বা এই ডায়েরিতে আমি আসলে কি কি মেনটেন করবো? খুবই ইন্টারেস্টিং জিনিস। আমি আসলে অনেকগুলো ব্যাংকে আমার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। প্রায়োরিটি সেন্টার ম্যানেজার ছিলাম অনেক জায়গায়। আমি দেখেছি অনেকেই আমরা একটা সময় আমি দেখেছি যে নমিনি আমরা প্রপারলি দেই না। এখন যদিও ব্যাংকগুলো একদম নমিনি ছাড়া অ্যাকাউন্ট খুলতেই চায় না। একটা সময় এটা ছিল যে নমিনি প্রপারলি দেওয়া হয়নি, অথবা যাকে পেয়েছি একজনের নমিনি করে রেখে দিয়েছি। এবং আরেকটা আমরা কাজ করি, আমরা কিন্তু যখন আমরা বাসা চেঞ্জ করি, আমাদের পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ হয়, আমরা ব্যাংকে এটাকে আপডেট করি না। ফলে হয় কি, ব্যাংক কিন্তু একটা সার্টেন লেভেলের পর 10-12 ইয়ার্সের পরে যে এই টাকাগুলো কিন্তু আপনার সরকারি ফান্ডে এটাকে ব্যাংকে রিটার্ন দিয়ে দিতে হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। সো আপনি সারা জীবন কষ্ট করে যে অর্জন করছেন, এটা শুধুমাত্র একটা ফাইন্যান্সিয়াল ডায়েরি না থাকার কারণে। আপনি যদি বাসায় একটা ডায়েরি রাখতেন, যেটা ফাইন্যান্সিয়াল ডায়েরি, এবং ওখানে যদি লেখা থাকতো কোথায় আপনার কি বিনিয়োগ রয়েছে, কোথায় আপনার কি ঋণ রয়েছে, কোথায় আপনার আদার্স অ্যাসেট রয়েছে, তাহলে কিন্তু আপনার যে সারা জীবনের সঞ্চয়, আপনার কষ্টার্জিত অর্থ এবং আপনার সম্পদ, সেটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা এটার বেনিফিটটা নিতে পারত। কিন্তু প্রতি বছর কিন্তু শত শত কোটি টাকার ফান্ড শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাবে এবং আর্থিক একটা ডায়েরি মেনটেন না করার কারণে এই টাকাগুলো কিন্তু যে ব্যক্তি অর্জন করছে তার পরিবার সেটার বেনিফিটটা নিতে পারছে না। সো আমার মনে হয় যে প্রতিটা মানুষের উচিত তার একটা ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল ডায়েরি মেনটেন করা, যেটা তার পরিবার জানবে। আপনি যদি প্রাইভেসির ইস্যু চিন্তা করেন যে না, এটা তো আমার প্রাইভেসি ডিসক্লোজ হবে, আপনি ব্যক্তিগতভাবে আপনার কাছে সেটা মেনটেন করেন, কিন্তু পরিবারের লোকজন জানুক যে আপনার একটা ব্যক্তিগত ডায়েরি আছে। আপনার অবর্তমানে তারা যাতে সেটা দেখে তার যে মৌলিক অধিকার রয়েছে সেই অর্থের উপরে, সেই সম্পদের উপরে, সেটা যাতে আপনার পরিবার সেটার বেনিফিটটা নিতে পারে। আরেকটি প্রশ্নে আমার মাথায় মাঝে মাঝে ঘুরপাক খায় যে দেশের আমরা যেগুলোকে আপনার সেফ হেভেন ব্যাংকস বলি, যে খুবই ভালো ব্যাংক, ভেরি স্ট্রং ব্যাংকস, তাদের দেখা গেছে যে সেখানে আমানতকারীরা যে সুদ পাচ্ছেন, জি, সরকার তার চেয়ে বেশি সুদে ঋণ করছে।
এরকম ঘটনাও কিন্তু মানে ট্রেজারি বিল বন্ডের কথা বলছেন বা সঞ্চয়পত্রের কথা বলছেন? আচ্ছা, ওয়েল, সঞ্চয়পত্র তো আমাদের দেশে কিন্তু বেশ জনপ্রিয়। মানুষ কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে বেশ আগ্রহী হয়। ব্যাংকগুলো কিন্তু এই সাপোর্টটা বেশ দীর্ঘদিন যাবতীয় ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের থ্রুতে, ব্রাঞ্চ সাব ব্রাঞ্চের মাধ্যমে এটা করছে। ট্রেজারি বিল বন্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেসটা সঞ্চয়পত্রের মতো এতটা পপুলার বাংলাদেশে কিন্তু না। ব্যাংকগুলো যদিও দিচ্ছে, কিন্তু মানুষের ভিতরে আমি দেখেছি যে এই আগ্রহটা কিন্তু অনেক কম। এটা আমার কাছে মনে হয় যে ব্যাংক সেভিংসের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেমন খুব সহজেই চট করে যে জিনিসটা ক্যাশ করে নিয়ে আসা যাচ্ছে, এটার এগেনস্টে লোন করা যাচ্ছে, তো এই খুব ইজিলি করা যাচ্ছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে ব্যাংকের প্রতি ব্যাংক ইনভেস্টমেন্টের দিকে কিন্তু মানুষের আগ্রহটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে একটা সময় ছিল যখন যে ট্রেজারি বিল বন্ডগুলো স্পেশালি সেগুলো ট্রেডেবল ছিল না আর কি, যে ফর দ্য লেম্যান। এখন কিন্তু একটা বিও অ্যাকাউন্টের মতো আপনি খুবই শর্ট টার্মেও কেনা বেচা করার মতো একটা ইকোসিস্টেম দাঁড়িয়েছে থ্রু দ্য স্টক মার্কেট। কিন্তু ইন্ডিভিজুয়ালদের পার্টিসিপেশন যতটা বেড়েছে, আপনি কি এটার জন্য প্রস্তুত ছিলেন নাকি যে আরো বেশি বাড়বে বলে এক্সপেক্ট করেছিলেন? না, আমার কাছে মনে হয় যে আগের চেয়ে কম্পারেটিভলি বেড়েছে লাস্ট 2-3-4 বছরে, কিন্তু এটার মানে যতটা বেড়েছে আপনি হ্যাপি কিনা? না, আরো অ্যাজ এ ব্যাংকার তো আমি হ্যাপি। আমি বলবো যে আমার তো ব্যাংকের প্রোডাক্টের যত বেশি সেল হবে তাতে কিন্তু আমি অ্যাজ এ ব্যাংকার হিসেবে আমি বলবো যে ইটস এ গুড সাইন। বাট এটার সুযোগ রয়েছে, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস যত বাড়বে তখন কিন্তু এই সার্ভিসগুলো ব্যাংকগুলো প্রোভাইড করছে এখন, কিন্তু এটা কিন্তু আরো বাড়ার অপরচুনিটিস রয়েছে। যে কর্পোরেট লোনের যে ধাক্কা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য, যে অ্যামাউন্ট অফ এনপিএল, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সবাই রিটেইল ফাইন্যান্সের দিকে ঝুঁকছে। জি, এর কারণটা কি? ওয়েল, বাবু ভাই, আপনি যদি দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওভারঅল যদি ইনভেস্টমেন্টের কর্পোরেট ইনভেস্টমেন্টে কিন্তু অলমোস্ট প্রায় 34%, এই রেশিওটা সামান্য প্লাস মাইনাস হতে পারে, কিন্তু ক্লাসিফাইড। কিন্তু রিটেলের ক্ষেত্রে সেটা কিন্তু লেস দেন 7% আর ক্লোজ টু 7%। সো এখানে পার্সেন্টেজই বলে দিচ্ছে যে আমাদের আসলে রিটেল এবং এসএমইর দিকে কিন্তু ইকোনমির ফোকাসটা বাড়ানোর উচিত। এটা একটা পয়েন্ট অফ ভিউ। অন দ্য আদার হ্যান্ড আপনি চিন্তা করেন রিস্ক ডাইভার্সিফিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, আপনি একজন কাস্টমারকে আমরা 100 কোটি টাকা দেবো নাকি 1000 লোককে 100 কোটি টাকা দেবো? 1000 লোক তো আর একসাথে ডিফল্ট করার কোনো সুযোগ নেই, এটা কখনোই হবে না। এটা কিন্তু ওই 6-7% এরকম একটা জায়গায় যেই থামবে। খুব এক্সট্রিম হলেও আমার মনে হয় যে এটা 8-9-10-এর উপরে কখনোই যাওয়ার সম্ভাবনা নেই, কারণ 100 জনের 10 জনের বেশি তো ডিফল্ট হতে পারে না। এবং এই ধরনের কাস্টমাররা কিন্তু তারা ব্যাংকের টাকা যদি সে বিজনেসে লসও করে, চাকরিও হারায়, তারপরেও ব্যাংকের টাকাটা রিটার্ন দেওয়ার মানসিকতা রাখে। ঠিক আছে, সো এখানে রিস্ক ডাইভার্সিফাইড হবে, এখানে এনপিএল রেশিও কম। ওভারঅল ইন্ডাস্ট্রির 7% যদিও আমরা বলছি, কিন্তু কিছু কিছু ব্যাংকে কিন্তু এই এনপিএল রেশিওটা রিটেল লোনের ক্ষেত্রে ইজ লেস দেন 3-2%। ইন্ডিভিজুয়ালরা তো আসলে ওই যে সিআইবি প্রোটেক্ট করার জন্য কোর্ট পর্যন্ত যায় না, যে কি কর্পোরেটরা যায় না, ইন্ডিভিজুয়ালরা এটা ওইভাবে চিন্তাই করে না। তারা চিন্তা করে যে তাদের কিন্তু একটু ফোন দিলে, তার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বললে, অথবা তার যে গ্যারান্টার রয়েছে, রেফারেন্স রয়েছে, ওনাদের কাছে ফোন গেলেও তারা কিন্তু ভাবে যে এটা তার জন্য একটা প্রেস্টিজ ইস্যু, সে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করে। ইনফ্যাক্ট গ্যারান্টারকে ব্যাংক কিন্তু চার্জ করে। হ্যাঁ, গ্যারান্টার কিন্তু ইকুয়াল রেসপন্সিবিলিটিস রয়েছে। সো গ্যারান্টার যেহেতু লায়াবল হয় এই লোনটার জন্য, লোন যিনি নিয়েছেন তার মতোই, সো তার ক্ষেত্রে কিন্তু তাকে ব্যাংক কিন্তু আপনি যেটা বললেন যে তার কাছেও কিন্তু তাকে ফোন করা হয়, তাকে লিগ্যাল ইনিশিয়েটিভের ভিতর নেওয়া হয়। সো তখন কিন্তু এই লোনটা আর খুব বেশি ব্যাংকের জন্য হ্যাসেল হয় না, তারা কিন্তু রিটার্ন করার চেষ্টা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই, সো মেনি গুড লেসন্স ফর পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমি। এবং আমি সবাইকে একটু অনুরোধ করব যে আমরা পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের জায়গাটাতে
আরেকটু আমরা সবাই সচেতন হওয়ার চেষ্টা করি, আমরা আর্থিক ডিসিপ্লিনে সবাই থাকার চেষ্টা করি। কারণ আর্থিকভাবে ডিসিপ্লিন একজন মানুষ তার অন্যান্য বিষয়েও অনেক ডিসিপ্লিন থাকবে এবং সে একটা সমৃদ্ধ একটা জীবন অতিবাহিত করতে পারবে এবং সেটা তার অবসরকালীন জীবনটাও অনেক সুন্দর হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। রাশেদ ভাই যেটি বলছিলেন তার সামারি হচ্ছে যে আমরা যদি আমাদের যা ইনকাম তার 50% আমাদের যে মৌলিক চাহিদাগুলোর মধ্যে এর মধ্যে পূরণ করে ফেলি, আসলে এটি কঠিন হয়ে যাচ্ছে সীমিত আয়ের মানুষের জন্য। কিন্তু বাকি 30% তার স্ট্রাকচারে যে সেটি হচ্ছে আমাদের ডিজায়ার অ্যান্ড উইশ, যে আমরা যেটিকে না করলে হয়তো যে মারা যাব না, না খেয়ে মারা যাব না, কিন্তু এগুলো করতে পারলে ভালো লাগে, সামাজিকতা আমাদের মনের খোরাক জোগায়, সেখান থেকে সেটি পূরণ করতে হবে। কিন্তু কমপক্ষে 20% সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে। আর সঞ্চয়ের ব্যাপারে তিনি যেটি বলছিলেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটি বলছিলেন যে মাত্র 1000 টাকা করে যদি কেউ 40 বছর সঞ্চয় করে প্রতি মাসে, সেটি 40 বছর পরে 60 লাখ টাকার বেশি। তা দ্যাট মিনস এটা আসলে এখনকার যদি জাস্ট 3 গুণ করে দিলেই হয়তো ভবিষ্যতে 40 বছর পর একটা আবাসন কেনার মতো টাকা হয়ে যাবে সেখানে। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।